আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কদিন আগে আমি বলেছিলাম যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আজকে খুব ভোরে, মানে কাল রাত 12টার পরে তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ আগামী 29শে জুলাই বাংলাদেশ সফরে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এই সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে কিন্তু বেশ আলোচনা শুরু হয়ে গেছে। তার 2 দিনের সফরসূচি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বসবেন। 3 এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তার সাথে বসবেন। একটি হলো উখিয়া টেকনাফের কাছে, আরেকটি হলো চট্টগ্রাম, আরেকটি হলো সাতক্ষীরা। তিনি প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন, বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন এবং জামাত এনসিপি তাদের একসাথে করে তাদের সাথে বৈঠক করবেন। নিঃসন্দেহে বাংলাদেশে একটি ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা এটি তুলে নেওয়া, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধি দল তার সাথে সরাসরি নাকি ভার্চুয়ালি মিট করবে, এ বিষয়টি এখনো ফাইনাল করা হয়নি। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের একজন এক্স গভর্নর, একজন প্রাক্তন অথবা বর্তমান বিচারপতি এবং একজন শিক্ষাবিদের সাথে বসবেন। সুশীল সমাজের সাথে তিনি বসবেন। 3 জন প্রতিনিধির সাথে তিনি বসবেন। তিনি 5 জন সাংবাদিক প্রতিনিধির সাথে বসবেন। এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামিরা। 2 দিন তিনি খুব কর্মব্যস্ত সময় কাটাবেন। যদি সব মিটিংগুলো কভার না করতে পারে তাহলে হয়তো তার সফর কয়েক ঘন্টা বাড়তে পারে। এই সফরের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এটি একটি স্রেফ কূটনৈতিক সফর নয়, বরং তারেক রহমানের জন্য হয়তো খুব কঠিন কিছু বার্তা নিয়ে আসবেন। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন কার্ড ভিত্তিক কর্মসূচির জন্য কার্ড বাবা উপাধি পেয়েছেন, অনেকেই রসিকতা করে বলেন। তো এবার সার্জিও গোর আমাদের কার্ড বাবা প্রধানমন্ত্রীর জন্য কি কার্ড নিয়ে আসছে। তার এক পকেটে শুনেছি হলুদ কার্ড থাকবে, আর এক পকেটে নাকি লাল কার্ড থাকবে। বাংলাদেশ সরকার, বিশেষ করে তারেক রহমান ক্ষমতায় যাবার পরে পররাষ্ট্র নীতিতে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। তার মধ্যে একটি হলো সম্প্রতি জুন মাসে যে তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন এবং চীনের সাথে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো স্বাক্ষর করে এসেছেন, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা চায় বাংলাদেশ চায়নার সাথে প্রদত্ত এই প্রতিশ্রুতি, এই সমঝোতা স্মারক, এগুলো সব বাতিল করে দিই। এই যে বিআরআই যে করেছে, চায়না মিয়ানমার হয়ে বাংলাদেশের যে করিডোর দেবে, এটি করা যাবে না। আরো যে মোংলা পোর্টে চীন কাজ করবে, চীনকে অর্থনৈতিক অঞ্চল দেবে, এই সব কিছুতেই আমেরিকার একটি বিশাল না। আমেরিকা অনেকটা বলা যায় যে বেশ ধমকের সুরেই এই সফরে কথা বলবে এবং চীনের সাথে এই দহরম মহরম বাদ দিতে হবে। এবং আমেরিকা মনে করে যেহেতু এই বাংলাদেশের রেজিম চেঞ্জে তাদের একটা ভূমিকা রয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতা আসার পেছনেও তাদের ব্লেসিংস রয়েছে, সুতরাং তাদের কথা শুনতে হবে। যদি তাদের কথা না শোনা হয়
তাহলে হলুদ কিংবা লাল কার্ড প্রদর্শিত হতে পারে। তার চেয়েও আরেকটা ভয়াবহ কথা, যেটা হলো যে মিয়ানমারকে, বিশেষ করে রাখাইন স্টেটে আরাকান আর্মিকে হেল্প করার জন্য যে মানবিক করিডোর চেয়েছিল জাতিসংঘ, এবং তখন বাংলাদেশ সরকার ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারেনি। ইনুসের না দিতে পারার কারণ, তখন সেনাবাহিনী বেঁকে বসেছিল এবং আমাদের সেনা প্রধান বলেছিল নো ব্লাডি করিডোর। কিন্তু এবার সার্জিও গোর এসে এই করিডোরটি ইমিডিয়েটলি চান। আপনারা জানেন যে এই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি কিন্তু ব্যাপক মার খাচ্ছে। তারা যে 2 বছর আগে বেশ এগিয়ে গিয়েছিল, রাখাইন রাজ্যের অনেকখানি দখল করেছিল, সেখানের অধিকাংশ জায়গা থেকে তারা পিছু হটেছে এবং তারা প্রতিদিন মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নাকাল হচ্ছেন। তো এই অবস্থায় সার্জিও গোর এসে বাংলাদেশের সরকারকে বলবে যে এই করিডোরটা ইমিডিয়েটলি দিতে হবে, এবং এই করিডোর দেওয়ার পথে কিছুটা জলপথ পড়ে, সেই জলপথে একটা ভাসমান সেতু বসাতে হবে, এবং এই সেতু বসাতে খরচ হবে $1.2 মিলিয়ন, এবং সেটি বাংলাদেশকেই দিতে হবে। জরুরি ভিত্তিতে আমেরিকার থেকে এই ভাসমান সেতু কিনে বসাতে হবে, যাতে এই করিডোর ফুললি ফাংশন করতে পারে। এখন তারেক রহমান সরকার কি করবে? এই সব কিছু মেনে নেবে? তারেক রহমান সরকার আবার এই বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, এটা একটা সামরিক চুক্তির মতো করার কথা ভাবছে। এই যে আমাদের সেনা প্রধান, তিনি জাস্ট ফিরলেন তুরস্ক থেকে 5 দিনের সফর শেষে, এবং সেখানেও এই বাংলাদেশ, টার্কি, পাকিস্তান একটা মিলিটারি ট্রিটি নিয়ে আলোচনা হয়েছে। এটাও কিন্তু সার্জিও গোর বলবেন স্টপ, এই ট্রিটি বা এই সামরিক সম্পর্কটা আমেরিকা ভালো চোখে দেখছে না। সেটাই বা কি করবেন? অর্থাৎ তারেক রহমান যে পথে হাঁটতে চাচ্ছেন, তার সেই পুরনো পাকিস্তান, তুরস্কের পথে আমেরিকা সেই পথে বাদ সাধছে। এমনিতেই তারেক রহমান কিন্তু খুব ভালো নেই। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই তার সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আমি গতকাল এবং পরশুদিন দুটো ভিডিও করেছিলাম বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে নিয়ে। আমি পরশুদিন বলেছিলাম যে তার পদত্যাগ নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং তিনি পদত্যাগ করতে চান না। আমার দর্শকরা অনেকেই বলেছেন আমি বলেছিলাম যে চুপ্পু পদত্যাগ করবেন না। চুপ্পু পদত্যাগ করতে চাননি, এটা পরশুদিন পর্যন্ত এটা ট্রু। ইভেন গতকাল সকালেও চাননি, কিন্তু হি ওয়াজ ফোর্সড টু রিজাইন। তো অনেকেই খুব নেতিবাচক মন্তব্য করেছেন। আমার নিয়মিত দর্শকরা হয়তো ভাবছেন যে আমি ভুল বলেছি। আমি যে বার্তাটা দিতে চেয়েছি, আমি বলেছি যে আমি অধিকাংশ সময় সংবাদ পর্যালোচনা করি। ঘটনা তো আপনারা নানানভাবেই জানতে পারেন। আমার তো ইউটিউবে এসে ঘটনা সবসময় বলার দরকার নেই, বাট ঘটনার পেছনের ঘটনা। আপনারা অনেকেই বলছেন যে শাহাবুদ্দিন চুপ্পু থাকলেই কি, না থাকলেই কি, সে তো সংসদে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছে। মন্ত্রী পরিষদ অ্যাপ্রুভড একটি ভাষণ রাষ্ট্রপতি পাঠ করেছেন, সেই পাঠ নিয়ে আপনাদের অনেক ক্ষোভ, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি তো সেটা পাঠ করতে সাংবিধানিকভাবে বাধ্য। আপনি হয়তো বলবেন না, তিনি না বললেই পারতেন, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু আমরা যখন বলছি চুপ্পু থাকলেই কি, চুপ না থাকলেই কি, বা চুপ্পুকে আমরা সমালোচনা করছি, গালাগালি করছি, তখন প্রতিপক্ষ কিন্তু চুপ্পুকে আইডেন্টিফাই করতে ভুল করেনি। চুপ্পু যদি তাদেরই লোক হবে, তাহলে শেখ হাসিনা দেশে আসবেন এটা শোনার সাথে সাথে চুপ্পুকে কেন চলে যেতে হচ্ছে? আমরা চুপ্পুকে যেভাবেই মূল্যায়ন করি, বিএনপি সরকার এই ভুলটা করেনি। তারা একটা পথের কাঁটা সরিয়ে রাখলো। এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আমি আমার দর্শকদের ভাবার জন্য অনুরোধ করব। তিনি পদত্যাগ করেছেন, তিনি প্রচন্ড চাপের মুখে ছিলেন। এইটা বিএনপির রাজনীতি। এর আগে তারেক রহমানের বাবা, সেই সময়ের রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়েম, তাকেও অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন, এবং
বিচারপতি আবু সায়েমের একটা বই আছে অ্যাট বঙ্গভবন লাস্ট পেজ, সেখানে তিনি লিখেছেন যে এক হাতে স্টিক আর এক হাতে রিভলভার এবং বিছানার চারিপাশে অস্ত্রধারী 8-10 জন। তিনি পদত্যাগ করেছিলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, অথচ তার চেয়ে অনেক বেশি অসুস্থ অবস্থায়ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আগের রাষ্ট্রপতিরা। সুতরাং শেখ হাসিনা ফিরবেন এবং তখন যদি রাষ্ট্রপতি পদে শেখ হাসিনার কেউ থাকেন, তাকে তো আস্থায় নিতে পারেননি তারেক রহমান। সো ইউ আর ফোর্সড টু রিজাইন। ইচ্ছের বিরুদ্ধে তিনি পদত্যাগপত্রে সই করেছেন। সুতরাং আমার পর্যালোচনাটা ছিল ওই অ্যাঙ্গেলে। আশা করি আপনারা বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ডামাডোলের মধ্যে 24শে জুলাই একটি খবর গুরুত্ব পায়নি। সেটি হলো ঢাকার মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে ছাতার মধ্যে থাকা একটি শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করা হয়। এতটাই শক্তিশালী যে বিশেষ সতর্কতা নিয়ে বোমাটি নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারীর গায়ে স্প্লিন্টার লেগেছে। উদ্ধার হওয়া বোমাটির ধরন, এর বিস্ফোরণ ক্ষমতা ও শক্তির কথা আঁচ করতে পেরে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। কারণ বোমাটি শক্তিশালী আইইডি বোমা, যাকে বলা হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। বোমায় ব্যবহৃত সরঞ্জাম দেখে নিশ্চিত হওয়া গেছে এটি বাংলাদেশেই বানানো। পুলিশ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের ধারণা, দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে সূক্ষ্মভাবে এমন ইম্প্রোভাইজড বোমা বাংলাদেশে এর আগে পাওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলছেন, শক্তিশালী এই বোমাটি রাখা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে, যে কারণে ভয়াবহ একটি সন্ত্রাসী হামলা থেকে ভাগ্যের জোরে বাঁচা গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখন বড় প্রশ্ন হলো, এমন নিখুঁতভাবে ইম্প্রোভাইজড বোমা বাংলাদেশে কারা বানালো, তাদের উদ্দেশ্য কি? আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ মাওবাদীরা, পাকিস্তানের টিটিপি, আইএস, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং নাইজেরিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপ এই ধরনের আইইডি বোমা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালানোর ক্ষেত্রে ব্যবহার করে। বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, বোমাটিতে যে ধরনের সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, একই ধরনের বিস্ফোরক ও সরঞ্জাম সবশেষ ঢাকার দুটি মাদ্রাসা এবং মিয়ানমার ও সিলেট সীমান্ত থেকে গত কয়েক মাসে উদ্ধার হয়েছে। ঠিক কোন উদ্দেশ্যে আইইডি বোমাটি মেট্রো স্টেশনের নিচে রাখা হয়েছিল এবং কারা রেখেছিল, আর তাদের পরের পরিকল্পনা কি, এসবই এখন তদন্ত সংস্থাগুলোর বড় মাথা ব্যথার বিষয়। 20শে জুলাই যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম আর নেট দুনিয়া দেশটির রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরগরম, সেদিন সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের কাছে একটি ছাতার ভেতর থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা পাওয়া গেছে। প্রথমে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল এটি ছিল ককটেল। bdnews24.com এর 24শে জুলাইয়ের খবরে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার হোসেন মোহাম্মদ ফারাবির বরাত দিয়ে বলা হয়েছিল, মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে ককটেল পাওয়া যায়। পরে অবশ্য ডিএমপির পক্ষ থেকে বলা হয়, এটি সাধারণ কোনো হাত বোমা বা ককটেল নয়, বরং এটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা। চ্যানেল 24 এর সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, মেট্রো রেল স্টেশনের দায়িত্বে থাকা একজন আনসার সদস্যকে এক ব্যক্তি জানায় ছাতার মধ্যে লাইট জ্বলছে। ওই আনসার ছাতাটি হাতে নিলে তার কাছে মনে হয় ছাতাটির ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। তখন তিনি পাশের দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মতিঝিল থানায় এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এই এজাহার থেকে বেরিয়ে এসেছে একটি ভয়ঙ্কর তথ্য। এজাহারে ঘটনার বিবরণীতে গিয়ে লেখা হয়েছে, বোমাটি পাতা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে। রথযাত্রার শোভাযাত্রাটি যখন এই বোমা পাতা পথ পার হয়ে যাচ্ছিল, তখন পুলিশ সেটি ঘিরে রেখেছিল। আর শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে পুলিশ তখন বলেছিল ওইখানে শর্ট সার্কিট হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী উল্টো রথযাত্রার নিরাপত্তায় হোন্ডা মোবাইল কল সাইনে ডিউটিতে নিয়োজিত ছিলেন।
উল্টো রথযাত্রার শোভাযাত্রাটির রুট ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রম পর্যন্ত। সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপির কন্ট্রোল রুমে সেখানে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার কথা জানানো হয়। একটি ছাতার মধ্যে রাখা ওই বোমায় মিটমিট করে আলো জ্বলার কথা বলা হয়। এরপর খবর পেয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে এসআই মুক্তা ও তার সহকর্মীরা 6টা 20 মিনিটে মতিঝিল মেট্রো স্টেশনের জেনারেটর রুমের পাশে উপস্থিত ছাতা বোমা পাওয়ার জায়গাটি ঘিরে রাখেন। সেখানে রথযাত্রার মিছিল উপস্থিত হলে পুলিশ সদস্যরা তাদেরকে শর্ট সার্কিট হয়েছে বলে জায়গাটি পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করেন। এরপর মিছিলটি শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে চলে যায়। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে বলে মামলায় বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বুঝতে না পারলেও পরে তারা বুঝতে পারে বোমাটি সাধারণ কোনো বোমা নয়, বরং এটি শক্তিশালী ও নিখুঁতভাবে বানানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের একজন কর্মকর্তা bdnews24.com-কে বলেছেন, ওটা ছিল একটা পাইপ বোমা, যাকে বলা হয় আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এর ভিতরে 1.5 কেজির মতো সালফার ছিল, আর ছিল প্রচুর তারকাটা ও ধারালো লোহার টুকরো। ব্যাটারি ও সার্কিট জোড়া দিয়ে ডিভাইসটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যে কেউ ছাতা খোলার জন্য বোতামটি চাপলে এটা বিস্ফোরিত হতো। তখন লোহা লক্করের টুকরোগুলো স্প্লিন্টার হয়ে আশেপাশের লোকজনকে ক্ষত বিক্ষত করত। বোমাটি যে শক্তিশালী ছিল তা বোঝা যায় ডিএমপির কার্যক্রমে। ডিএমপি বোমা ডিসপোজাল ইউনিট এলাকাটি কর্ডন করে বিস্ফোরণ ঘটিয়েছিল। তা সত্ত্বেও সেই নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারী আহত হয়েছেন। 66 বছর বয়সী মিরাজ আহমেদ নামের ওই ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী। তার বাম চোখে স্প্লিন্টার লেগেছে। পুলিশের সূত্রগুলো বলছে 200 মিটার বা তার বেশি দূরত্বে স্প্লিন্টার গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ভয়াবহ এক বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে, কারণ বোমাটি এমন ভাবে ইম্প্রোভাইজড ছিল যাতে যে কেউ ছাতা খোলার বাটনে পুশ করলে বোমাটি বিস্ফোরিত হতো। তখন লোহার টুকরাগুলো স্প্লিন্টারের মতো চারদিকে ছিটকে আশেপাশের মানুষকে গুরুতর আহত বা নিহত করতে পারত। তাছাড়া ছাতার মধ্যে বোমাটি যেখানে ছিল তার কাছেই ছিল মেট্রো স্টেশনের জেনারেটর রুম। এতে আরো বড় রকমের বিপদেরও আশঙ্কা ছিল। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, উল্টো রথযাত্রাকে টার্গেট করে সেখানে বোমাটি পাতা হয়েছিল বলে তারা ধারণা করছেন। সেটি আগেই শনাক্ত করতে পারে বড় বিপর্যয় এড়ানো গেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পূর্ব পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের জীবন বিপন্ন করার লক্ষ্যে বোমাটি সেখানে পাতা হয়েছিল। এখানে দুটো প্রশ্ন উঠে আসে। এক, এই ধরনের আইইডি বোমা আসলে কতটা শক্তিশালী? আর 2, বাংলাদেশে এমন বোমা কারা বানায়? বিস্ফোরক অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, মামলার এজাহারে যেসব আলামতের কথা পুলিশ উল্লেখ করেছে সেগুলো দেখে বোঝা যায় বোমাটি বাংলাদেশি বানানো। কারণ মামলার এজাহারে সানলাইট ব্যাটারির মতো কিছু দেশীয় সামগ্রীর কথা উল্লেখ আছে। ঘটনাস্থল থেকে বোমার আলামত হিসেবে জিআই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি, বিয়ারিং এর বল পাওয়ার কথা মামলায় উল্লেখ করেছে পুলিশ। বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত ডিভাইসে পাওয়া 1.5 কেজি সালফার পাইপের 2 প্রান্ত পেঁচানো ক্যাপ বা শক্ত সিমিং দিয়ে বন্ধ ছিল। সে কারণে ছাতার বাটনি পুশ করলে এটি যখন বিস্ফোরিত হতো তখন প্রচন্ড বেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শত শত ধারালো স্প্লিন্টারে পরিণত হতো। আর এই ধরনের ইম্প্রোভাইজড বোমায় অসংখ্য ছোট ছোট বেয়ারিং এর বল ব্যবহার করা হয়, যেগুলো বিস্ফোরণের সময় বুলেটের মতো কাজ করে। তাছাড়া স্বাভাবিক বিস্ফোরণ ঘটলে মেট্রো স্টেশনের কাজগুলো এতটা ক্ষতিগ্রস্ত হতো যে সেগুলো তখন স্প্লিন্টার হিসেবে কাজ করত। একাধিক সংস্থার কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই ধরনের সূক্ষ্মভাবে আইইডি বোমার ব্যবহার আগে দেখা যায়নি। সিআইডির কর্মকর্তারা বলছেন, এর আগে 3 বার আইইডি বোমার নজির তারা পেয়েছেন। প্রথমে 2005 সালের 17 আগস্ট সারা দেশের 63টি জেলায় একযোগে 450 স্থানে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। তবে সেগুলো ছিল মূলত কম ঘনত্বের সাধারণ টাইম ডিটোনেটিং ডিভাইস। এরপর 2016 সালে
হলি আর্টিজান হামলার পর সেখানে 90 জেএমবি বা আইএস সমর্থিত গোষ্ঠীগুলো জিআই পাইপ, বৈদ্যুতিক ইগনিটর এবং ক্ষুদ্র ধাতব বিয়ারিং বলের কার্যকর সমন্বয়ে পাইপ বোমা বানাতে শুরু করে। 2021 সালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, গুলিস্তান এবং বিভিন্ন পুলিশ বক্সে সব হামলা চালানো হয়েছিল, সেখানেও আইইডি বোমা ব্যবহার করা হয়েছিল। কিন্তু মতিঝিলের আইইডি বোমাটি একেবারেই ভিন্ন কৌশলে বানানো। বিশেষজ্ঞরা বলছেন ভারতের মাওবাদী, মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স ও আরাকান আর্মি, পাকিস্তানের টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো এই ধরনের বোমা হামলা চালিয়ে থাকে। ভারতের নাগাল্যান্ড ও মণিপুরে, পাকিস্তানের পেশোয়ারে এবং নাইজেরিয়াতে গত 1 মাসে আইইডি বোমা হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার বৈশ্বিক জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষের নজর এড়াতে হর হামেশাই বস্তুর ছদ্মবেশে বোমা ব্যবহার করে। এগুলোকে বলা হয় বডি ট্র্যাপড আইইডি বোমা। জঙ্গিরা ঘরের দৈনন্দিন জিনিসপত্র, প্রেসার কুকার, পানির বোতল, খেলনা, এমনকি ছাতার মতো দেখতে বস্তুর ভিতরে আইইডি তৈরি করে ফেলে রাখে এবং বিস্ফোরণ ঘটায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে কারা এই ধরনের বোমা বানালো? সামরিক বাহিনীর একটি সূত্র বলছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙ্গামাটি অঞ্চলে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এবং তাদের সহযোগী জঙ্গি দলগুলো সশস্ত্র বাহিনীর বিপক্ষে প্রেসার প্লেট আইইডি এবং ট্রিপওয়ার আইইডি ব্যবহার করে। মতিঝিলের বোমাটিতে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, একই ধরনের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস চলতি বছরের এপ্রিলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ উদ্ধার করেছিল। আবার গত বছরের 26শে ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বোমা বিস্ফোরণের ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে 400 লিটার তরল রাসায়নিক ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল আইএস মতাদর্শী উগ্রপন্থী সংগঠন 90 জেএমবি সদস্য শেখ আলামিন ছিলেন মাদ্রাসাটির পরিচালক। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা সহ এর আশেপাশের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে অন্তত 7টি মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, কেরানীগঞ্জের ওই মাদ্রাসা থেকে একই ধরনের বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। মজার ব্যাপার হলো, কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আলামিন ও অলিউল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। পুলিশের একাধিক সংস্থার কর্মকর্তারা মনে করেন, 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জঙ্গি সংগঠনের অনেক সদস্য কারাগার থেকে পালিয়ে যান, অনেকে জামিনেও মুক্ত হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, জামিনে মুক্ত হওয়ার পর 90 জেএমবির এই দল বোমা ও বিস্ফোরক মজুত করা শুরু করে। কেরানীগঞ্জের বিস্ফোরণের ঘটনায় বিষয়টি প্রকাশ পায়। পরবর্তী সময় আরো 2টি বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনায় এই উগ্র গোষ্ঠীকে নিয়ে নিরাপত্তা উদ্বেগ আরো স্পষ্ট হয়। তাছাড়া বাংলাদেশের জঙ্গিদের একটা গ্রুপ কুকিচনের অধীনে প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু 24 আগস্টের পর পুলিশের যে অবস্থা, তাতে জঙ্গিদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগ আমলে পুলিশের 2টি বিশেষায়িত ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ছিল, কিন্তু 24 আগস্টের পর সেগুলো নাম সর্বস্ব সংস্থায় পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এসে এই দুটো এক করে একটি প্রতিষ্ঠান করার প্রস্তাব দিয়েছে। এমন পরিস্থিতিতে একেবারে নিখুঁত কায়দায় কিন্তু শক্তিশালী এমন ইম্প্রোভাইজড বোমার যে অশনি সংকেত পাওয়া গেল, তা ঠেকানো যাবে কিভাবে? এখন এ পর্যন্ত সবাই ভালো। শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছি, আমি যতটা বুঝেছি তার মনোবল দৃঢ় রয়েছে, তিনি আত্মপ্রত্যয়ী, তিনি বিশ্বাসী, বাংলাদেশ নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা রয়েছে এবং বাংলাদেশকে তার ঋতগৌরব পুনরুদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনার স্থানে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য তার পরিকল্পনা গ্রহণ করছেন। তার ভিতরে কোনো রকম শঙ্কা, কোন রকম আতঙ্ক অথবা তিনি কোনোভাবে বিধ্বস্ত হয়েছেন এ জাতীয় কোনো পরিস্থিতি দৃশ্যমান হয়নি। এক কথায় বলতে পারি, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে সুস্থ আছেন, বরং তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। তিনি পরিকল্পনা গ্রহণ করছেন এবং প্রতিনিয়ত তিনি কাজ করছেন কিভাবে বাংলাদেশকে এই যে জঙ্গি স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র সংবিধান লঙ্ঘন করে বাংলাদেশের ধারাবাহিকতা যে বিঘ্ন করেছে, এর থেকে কিভাবে উত্তরণ করা যায় সেজন্য তিনি দিনরাত কাজ করছেন, এটা আমার বিশ্বাস।
যে আসলে অনাস্থার একটা জায়গা চলে আসছে। যেমন আমি যেহেতু পেশায় শিক্ষক, ওই বিষয়টা আমার খুব বেশি আমার মানে টেনশন। যেমন শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্ক, আপনারা যেটা দেখে এসেছেন, আমরাও যেটা দেখে এসেছি, মানে আমাদের পর্যন্ত ছিল বা তার পরেও ছিল, সেই শ্রদ্ধা